নমস্কার। আজ আমরা একটা বেশ গা ছমছমে ঘটনা নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের শীতলপুর গ্রামের একটা পুরনো বাড়ি। হ্যাঁ, আর তার ওই কুয়োটা, তাই না? একদম। আমাদের কাছে একটা লেখা আছে, শীতলপুরের অভিশপ্ত কুয়ো। তো ওই লেখার সূত্র ধরেই আমরা গভীরে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা। ঘটনাটার সময়টা হচ্ছে ২০০২ সাল, বর্ষাকাল। হুম। সাহা পরিবার বলে এক পরিবার ওই পুরনো বাড়িতে ভাড়া আসে। তারা শুধু জানতো যে আগের মালিক কমলা দেবী নামে এক বৃদ্ধা, তিনি নিখোঁজ। বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে থাকার দ্বিতীয় সপ্তাহ থেকেই অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করে। ওহ। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বর্ণনাগুলো থেকে বোঝা যে ঠিক কি ঘটেছিল, কেন, আর শেষ পর্যন্ত কি হলো। চলুন শুরু করা যাক। ব্যাপারটা বেশ রহস্যময় লাগছে। হ্যাঁ, তো যেমন বলছিলাম, দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু। রাতের বেলায় ধরুন রান্নাঘরে ঝনঝন করে বাসন পড়ার শব্দ। কিন্তু গিয়ে দেখলেন সব ঠিক? একদম কিচ্ছু পড়েনি। আবার ধরুন বৃষ্টি হয়নি সেদিন, অথচ উঠোনে টাটকা ভেজা পায়ের ছাপ। আচ্ছা। আর সবচেয়ে অদ্ভুত ছিল পরিবারের ছোট মেয়ে টিটলি। সে বলতো, দাদু আমায় ডাকে। দাদু ডাকে? হ্যাঁ, কিন্তু তারপরেই বলতো ওর চোখে আলো নেই। উফ, এইটা কিন্তু প্রায়ই শোনা যায় এই ধরনের গল্পে, তাই না? যে ছোট বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, ওরা হয়তো বেশি সেন্সিটিভ হয়। ঠিক। ওরা হয়তো এমন কিছু অনুভব করে যা আমরা বড়রা সহজে পারি না। হ্যাঁ। আর পরিবারের লোকজন প্রথমে বিশ্বাস করেনি নিশ্চয়ই। না না, একদমই না। ভেবেছিল ছোট মেয়ের কল্পনা। এই অবিশ্বাসটাই হয়তো হয়তো ঘটনাগুলোকে আরো ঘনীভূত করে তুলেছিল। ঠিক, কারণ এর পরেই ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। টিটলি হঠাৎ নিখোঁজ হয়ে যায় একদিন। কি হলো তারপর? অনেক খোঁজাখুঁজি। বিকেলে দেখা গেল উঠোনের ওই যে কুয়োটা, তার জলে ভাসছে চিটলির খেলার পুতুল। ও মাই গড! পুতুলটা তো নিশ্চয়ই ঘরের ভেতরে ছিল। হ্যাঁ, ওটাই তো ভয়ের। আর টিটলির বাবা যখন পাগলের মতো কুয়োর কাছে গেলেন, তিনি শুনলেন কুয়োর ভেতর থেকে কে যেন তারই গলা নকল করে ডাকছে। তারই গলা? হ্যাঁ, আর চমকে পেছনে তাকাতেই একটা একটা ধূসর ছায়া মূর্তি যেন মিলিয়ে গেল। বাবা! এখানেই শেষ না। সেই রাতেই বন্ধ ঘরের মধ্যে টিটলির মা যখন ঘুমোচ্ছেন, উনি অনুভব করলেন খাটের তলা থেকে কেউ ওর পা ধরে টানছে। উফ, সাংঘাতিক। এই সময়ে একজন স্থানীয় সাংবাদিক আসেন। উনি কিন্তু মূল রহস্যটা খুঁজে বার করেন। তাই কি রহস্য ছিল? জানা যায় ওই বাড়ির আগের মালিক কমলা দেবী, তিনি নাকি কোনো তান্ত্রিক অভিশাপ কাটানোর জন্য নিজের নাতনিকে ওই কুয়োতে ফেলে। কি বলছেন? নিজের নাতনিকে? হ্যাঁ, হত্যা করেছিলেন। তারপর উনিও ভারসাম্য হারিয়ে ফেলেন আর নিজের গায়ে আগুন দিয়ে ওই ঘরের মেঝেতেই আত্মহত্যা করেন। কি সাংঘাতিক ঘটনা! আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, কুয়োটা কিন্তু এতদিন বন্ধ ছিল, পরিত্যক্ত। আচ্ছা। সাহা পরিবার আসার পর জলের জন্য কুয়োটা পরিষ্কার করে আবার ব্যবহার শুরু করে। আর ঠিক তারপর থেকেই সব উপদ্রব শুরু। তার কুয়োটার সঙ্গেই সব জড়িয়ে আছে। একদম, কুয়োটা যেন আবার জেগে উঠেছিল। হুম। এরপর ওই সাংবাদিক ভদ্রলোক আরও সাহসী একটা কাজ করেন। রাতে ওই বাড়িতে থেকে ক্যামেরা বসান তদন্তের জন্য। একা? ওই বাড়িতে? হ্যাঁ, কিন্তু মাঝরাতে ঠিক ৩:১২ ক্যামেরাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আচ্ছা। পরের দিন সকালে ফুটেজ চেক করতে গিয়ে যা দেখলেন, গায়ে কাঁটা দেয়। কি দেখলেন? ফুটেজে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা ময়লা শাড়ি পরা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছেন। হ্যাঁ। আর ফিসফিস করে বলছেন, আমার নাতনিকে ফিরিয়ে দাও। ওহ! এই দৃশ্য দেখার পর সাংবাদিক ভদ্রলোক আর ঠিক থাকতে পারেননি। ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এ তো ভাবা যায় না। পরিণতি কি হলো এরপর? সাহা পরিবারের, সাংবাদিকের? সাহা পরিবার তো সেই রাতেই পালিয়েছিল। শোনা যায় তারা বহুদিন মানসিক চিকিৎসার মধ্যে ছিলেন। স্বাভাবিক। আর সাংবাদিক ভদ্রলোকও পুরোপুরি সুস্থ আর হননি। আর বাড়িটা? বাড়িটা সেই থেকে পরিত্যক্ত, একেবারে ভুতুরে বাড়ি হিসাবে পরিচিতি পেয়ে যায়। হুম। তবে লোকমুখে এখনো অনেক কথা শোনা যায়। কেউ বলে রাতে টিটলির হাসির আওয়াজ আসে জানালা দিয়ে। তাই? কেউ বা রান্নাঘরের দিক থেকে আগুনের আভা দেখেছে। এমনকি কুয়োর পাশে নাকি এক ছাড়া মূর্তিকে বসে থাকতেও দেখেছে কেউ কেউ। আচ্ছা। ওই লেখাটাতে একটা বেশ ইন্টারেস্টিং কথা বলা আছে যে আয়না, কুয়ো, ছায়া, কণ্ঠস্বর, এগুলো সব মিলে যেন একটা অদৃশ্য জাল তৈরি করেছে সেখানে। যে জাল থেকে মুক্তি পাওয়া কঠিন। হ্যাঁ,
তাহলে শীতলপুরের ঘটনাটা দাঁড়াচ্ছে একটা পরিবারের ভয়াবহ অভিজ্ঞতা, একটা অভিশপ্ত জায়গা আর তার অস্কুরো অতীতের শিকার তারা। যার ফল হল মানসিক বিপর্যয়, একটা পরিত্যক্ত ভিটে আর স্থানীয় মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ভয়। ঠিক, এই ধরনের গল্পগুলো শুনলে মনে হয় এর মধ্যে লোকবিশ্বাস আছে, মনস্তত্ত্ব আছে, আবার কিছু ব্যাখ্যাহীন রহস্যও আছে। একদম। মানে আমাদের কাছে যে উৎসটা আছে সেটা হয়তো ভূতের অস্তিত্ব সরাসরি প্রমাণ করে না, কিন্তু ঘটনাগুলোর অভিঘাত, মানুষগুলোর অভিজ্ঞতা, হ্যাঁ, ওই চরম অভিজ্ঞতা, ওই আতঙ্ক, ওই যন্ত্রণা, সেগুলোর যে একটা বাস্তব দিক আছে সেটা অস্বীকার করার উপায় নেই। সত্যি। আচ্ছা, সব শুনে একটা প্রশ্ন আসছে মনে। যখন কোনো জায়গা, মানে কোনো স্থান এরকম ভয়ঙ্কর দুঃখ, মৃত্যু, ভয়ের সঙ্গে জুড়ে যায়, হুম তখন কি সেই জায়গার গল্পটাই আসলে ভয়টাকে বাঁচিয়ে রাখে প্রজন্ম থেকে প্রজন্মে, হয়তো বাস্তবকে ছাপিয়ে গিয়েও? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে সমষ্টিগত বিশ্বাস আর ভয়, সেটা কিভাবে এই অভিশপ্ত জায়গাগুলোর বাস্তবতাকে, মানে অনুভূত বাস্তবতাকে তৈরি করে বা আরও জোরালো করে তোলে? সেটাই ভাবার মতো বিষয়।